জনতা দরবারে ফিরলাম ব্রেকিং নিউজ দেওয়ার এই মুহূর্তে। ব্রেকিং নিউজ, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন ইডি তাকে যে সমন করছে তাতে স্থগিতাদেশ দেওয়া হোক। এর আগে কেন তাকে দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে, কলকাতার মামলা দিল্লিতে কেন, প্রশ্ন তুলেছিলেন। এবার আদালতের দ্বারস্থ অভিষেক। আমাদের প্রতিনিধি রাজীব আরো বলবে। রাজীব, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় তারা দুজনে দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন এবং তাদের বক্তব্য যে ইডি যে তাদের করেছে তাদের স্থগিতাদেশ দেওয়া হোক। তার কারণ তাদের বক্তব্য যে যেভাবে ইডি তাদের সমন করেছে কলকাতার কোনো একটি অভিযোগ নিয়ে তাদের দিল্লিতে বারবার ডেকে পাঠানো হচ্ছে এবং এতে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা স্পষ্ট, সেই কারণে স্থগিতাদেশ দেওয়া হোক। এবং আরো একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে টানা 9 ঘন্টা জেরা করার পর 48 ঘন্টার মধ্যে আবার তলব করা, এটা কোনো সাধারণ বিষয় নয় এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এই মর্মেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী তারা দুজনেই দিল্লি হাইকোর্টে একটি মামলা রুজু করেছে এবং আজকেই সেই মামলা রুজু হয়েছে। ধন্যবাদ রাজীব তোমাকে। এবার আমাদের দর্শকদের সেই তথ্য দেবো যা ব্রেকের আগে বলছিলাম আপনাদের। কংগ্রেস আজ ইচ্ছাকৃতভাবে আজ মোদির জন্মদিনের দিনটিকে জাতীয় বেরোজগারি দিবস হিসেবে পালন করছে। দেখুন, মোদির জন্মদিন কংগ্রেসের বেরোজগারির দিন। নিজের জোর প্রচার #ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট ডে। 2019-এ 7.8 আর 2020-তে 10.3 বেড়ে চলা বেকারত্বের শতাংশের হিসেব দিয়েছে কংগ্রেস। মোদি জামানায় এটাই যা বাড়ছে। জন্মদিনে খোঁচা, কংগ্রেসের জাতীয় বেকার দিবস মোদির জন্মদিনে ট্রেন্ডিং। দেশের বিভিন্ন জায়গায় চলেছে যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিল। টুইট করেছেন রাহুল, লিখেছেন, যদি বিজেপি তার কিছু বন্ধুদের জন্য কাজ না করে মানুষের জন্য কাজ করত তাহলে আজ জাতীয় বেকারত্ব দিবসের দরকার হতো না। মিম পোস্ট করে সোনিয়ার টুইট, তরুণ প্রজন্ম কাজ চায়, জুমলা নয়। তরুণ প্রজন্ম চায় তাদের মন কি বাত শুনুক সরকার। মোদির জন্মদিনে বারাণসীতে জ্বালানো হয়েছে ৭১,০০০ প্রদীপ। তাই নিয়েও কটাক্ষ নেটিজেনদের একাংশের। করোনায় যতজন মারা গিয়েছেন মোদিজির জন্য ততগুলো মোমবাতি জ্বালানোর কথা বলেছেন কৃষ্ণা। পেট্রোল, ডিজেল বা রান্নার গ্যাসে জ্বালানো হোক ওইসব প্রদীপ, প্রস্তাব প্রদীপের। আজ থেকে 15 লাখ ঢুকবে সবার অ্যাকাউন্টে, বলছেন রঞ্জিত। বিনয় কুমারের মিম টুইট, মোদি যেমন করে গুজরাট মডেল আর উন্নয়নের নামে বোকা বানায়। মৃন্ময় দাবি, প্রতি বছর 2 কোটি চাকরির আশ্বাস ছিল, গত বছর প্রায় 2 কোটি চাকরি নষ্ট হয়েছে। মিনার টুইট, আচ্ছা দিন চাই না, খারাপ দিনটাই ফিরিয়ে দিন। উত্তরাখণ্ড যুব কংগ্রেস টুইট করেছে বেরোজগারির কাব্য। मित्रों मित्रों कहकर जिसने पूरे देश को लूटा है, टैक्स के नाम पर पब्लिक को कूटा है, कहता था देश में अच्छे दिन लाऊंगा, अच्छे दिन तो आए लेकिन किसके ना बताऊंगा। तो मोदी क्रेजी चल रहा है, नफरत की आग में देश हमारा जल रहा है। নিউজ 18 বাংলা। দেবজিৎ উত্তর দিতে চাইবেন? কয়লা, স্পেকট্রাম, তারপরে আরো গাদা গাদা, এমনকি অলিম্পিকও নয়, একের পর এক যখন চুরি হয়েছে। সন্দীপা এক্ষুনি আসবো, দুজন একসঙ্গে বলে শুনতে পাবে না দর্শক। একটু আগে তো বড় বড় কথা, আমি এরকম ভাবেই বলি, আমার স্টাইলটা এরকম। আপনি কি বলে ডাকবো বলুন, কি বললে খুশি হবেন? দাঁড়ান, কি বললে আপনাদের খুশি হবেন বলতে দিন, আমাকে একটু বলতে দিন। সময় নষ্ট হবে, প্লিজ। 1 মিনিট, পিউ কাজের কথা আছে, ওনাকে হয় বন্ধ করুন, নইলে আমাকে 1 মিনিট। হ্যাঁ, বলছি যে একটু আগে ওই সিটদারার কথা বলছিলেন না, তো সিটদারা তো পাপোসের নিচে থাকে, গান্ধী নেহরু পরিবারের সামনে পাপোসের নিচে থাকে। আমাদের এখান থেকে যারা বাঙালি কংগ্রেসি, যারা সাউথ ইন্ডিয়ান কংগ্রেসি বা নর্থ ইন্ডিয়ান বড় বড় মাথা, তারাও কেউ কোনোদিন নেহরু গান্ধী পরিবার থাকতে তারা কোনোদিন কংগ্রেসের মাথা হতে পারবেন না। আর এখন তো সাইনবোর্ড হয়ে গেছেন, এখন আর কেন এত চেঁচামেচি করছেন? বেরোজগারটা কি মোদিজি শুরু করলেন? স্বাধীনতার সময় থেকে তারপরে বহুদিন, মাঝখানে মাত্র বাজপেয়ীজির কিছুদিন আর জনতা পার্টির কিছুদিন ছাড়া বাকি দিনগুলো তো আপনারাই চালিয়েছিলেন। কত লোককে কাজ দিয়েছিলেন? লক্ষ লক্ষ কোটি কোটি লোক কাজ দিয়েছিল। 7.7%, দাঁড়ান, 7.7% লোক, শেষ করতে দিন। 7.7% লোক মাত্র চাকরি পেয়েছে। শেষ হওয়ার পর আয়নার সামনে গিয়ে নিজেকে দেখবেন আগে, দেখো বলবেন যে কংগ্রেস কি করেছে, কেন চুপ করেছে, করব বিজেপি ঠিক করে দেবে নাকি, কি বলবে? নেহরু গান্ধী পরিবার এবং কংগ্রেসের মানুষ আমাদের রাজা হলো বাংলার রাস্তায়, 3বার বলেছি
সঙ্গে আপনারা একজোট হতে বাধ্য হয়েছেন। মানুষকে শুনতে দিচ্ছেন না, প্লিজ চুপ করুন একজন। দেবজিৎ প্লিজ, হত্যা করা হয়েছিল, তাদের সঙ্গে হাত মিলাতে বাধ্য হয়েছেন। কথা বলেন দিদি, দেবজিৎ থামুন, সৃজিব কথা বলেন। সিপিএমের সঙ্গে হাত মিলাতে বাধ্য হয়েছেন দিদি। সৃজিব শুনতে পাচ্ছেন? সৃজিব শুনতে পাচ্ছেন? না, এতক্ষণ পাচ্ছিলাম না, আমার মনে হয় আমাদের বাড়ির লোকেরাও শুনতে পাচ্ছিল না। আমি এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন এবার। মানে আপনি হাত তুলছিলেন কিছু বলবেন বলে? দেখুন, নরেন্দ্র মোদী, হ্যাঁ হ্যাঁ, নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করা, বা এর আগেও শুধু নরেন্দ্র মোদীকে একাদশ দেবো না, এটা এই লার্জার দ্যান লাইফ ইমেজ ইম্পোজ করা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু কম করেন না। ফিল্ম ফেস্টিভ্যালে দেখবেন, গোটা ফিল্ম ফেস্টিভ্যাল জুড়ে ওনার ছবি খুঁজে পাবেন। এই নরেন্দ্র মোদী হয়তো আজ একটু বেশি করেছেন যে 71,000 রেশন ব্যাগ বিলি করেছেন। যে দেশে রেশন দিতে পারেন না, উনি রেশনের ব্যাগ অব্দি বিলি করেছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আজকে যে এই আনএমপ্লয়মেন্ট দিবস পালন করেছে কংগ্রেস, আমি একটু আগে ওনার বক্তব্য শুনছিলাম যে তার মানে আনএমপ্লয়মেন্ট কংগ্রেসের আমল থেকে শুরু হয়েছে, তার মানে আনএমপ্লয়মেন্ট আছে আজকে। এই সমস্যাটা উপেক্ষা করে যদি কেউ নিজের জন্মদিন পালন করার রুচি দেখাতে পারে, তার রুচি নিয়ে ভারতবর্ষের মানুষের লজ্জা হওয়া উচিত। ঠিক তেমনই এ রাজ্যের মানুষ যেমন জায়গায় জায়গায় সব জায়গায় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা ছবি ইত্যাদি দেখে অভ্যস্ত, এটা নতুন কোনো সমস্যা নয়, এতে মানুষের সমস্যা সমাধান হয় না। কিন্তু এই ছবি, পোস্টার, হোর্ডিং সারা জায়গায় তুমি দেখতে পাবে, এটা নতুন কিছু সমস্যা না, এটা আমাদের প্রত্যেকটা জায়গায়। তুমি বইমেলা থেকে রাজ্যের যে কোনো উৎসব পালন হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মানে আত্মপ্রচার রাজনীতির একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সৃজিবের বক্তব্য তাই। তবে এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো আরো একটা ইম্পর্টেন্ট ইস্যুতে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আজ তৃণমূল কংগ্রেসের যে জাগো বাংলা মুখপত্র, সেখানে একদম ফ্রন্ট পেজে একটি প্রতিবেদন আমরা আজ দেখেছি, যেটা তৃণমূলেরই বার্তা হিসেবে ধরে নেওয়া যায় যে রাহুল গান্ধী পারেননি, মোদির বিকল্প মুখ মমতাই 2024-এর জন্য। আগে দেখবো, তারপর আলোচনা। রাহুল গান্ধী নন, দেশে নরেন্দ্র মোদীর বিকল্প মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। 24-এর মহারণের আগে এমনই দাবি তৃণমূলের মুখপত্র জাগো বাংলায়। শুক্রবার রাজ্যের শাসক দলের এই মুখপত্রের প্রথম পাতায় হেডিং, রাহুল গান্ধী পারেননি, মমতাই বিকল্প মুখ। জাগো বাংলার এই প্রতিবেদন অনুযায়ী উত্তর কলকাতা জেলা তৃণমূলের কর্মী সভা থেকে ঘোষণা করা হয়েছে, কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী জোটের কথা বলা হচ্ছে না, কিন্তু রাহুল গান্ধী এখনো মোদীর বিকল্প মুখ হয়ে উঠতে পারেননি। দেশে বিকল্প মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। বিকল্প হিসেবে জননেত্রীর মুখ সামনে রেখেই গোটা দেশে প্রচার শুরু করবে তৃণমূল। জাগো বাংলায় আরো লেখা হয়েছে, এই কর্মী সভাতেই তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, দেশে বিকল্প দরকার। রাহুল গান্ধীকে বহুদিন চিনি, তিনি এখনো মোদীর বিকল্প হয়ে উঠতে পারেননি। গোটা দেশ মমতাকে চাইছে। এই প্রসঙ্গে সম্প্রতি নিজের গুজরাট এবং গোয়া সফরের প্রসঙ্গও টানেন সুদীপ। দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, এই দুই রাজ্যে বহু মানুষ তাকিয়েছিলেন বাংলার ভোটের দিকে, তাঁদের আর্জি মমতাকেই এখন দেশের হাল ধরতে হবে। 21-এ মমতার বঙ্গজয়ের পর থেকেই নানা মহলে রব উঠেছে, এবার বাঙালি প্রধানমন্ত্রী চাই। মমতা নিজেও বুঝিয়ে দিয়েছেন তার নজর এবার দিল্লিতে। এই পরিস্থিতিতে জাগো বাংলার এই হেডিং যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। সারা দেশ, বিশেষ করে বাংলার বিধানসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিকল্প ভাবছেন, মুখ হিসেবে বিকল্প, মডেল হিসেবে বিকল্প, বিকল্প লড়াই হিসেবে বিকল্প। ফলে এই জায়গায় দাঁড়িয়ে একটা ফেস নিয়ে ইলেকশনে যাওয়াটা ভালো। জাগো বাংলা টিএমসি পার্টির পত্রিকা, তারা বলবেই তাদের নেত্রীর কথা। সব থেকে বেশি এই বক্তব্যে বিজেপি পার্টি খুশি হচ্ছে এবং মুখ্য তৃণমূল পার্টির দ্বিচারিতা এতে আরো স্পষ্ট হচ্ছে। গাছে কাঁঠাল গোপে তেল করে লাভ কি আছে? 2024-এ ভোট আসুক, তখন দেখা যাবে। পশ্চিমবঙ্গের মানুষের জ্বলন্ত সমস্যা থেকে, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা থেকে, ভ্যাকসিন দেওয়ার ব্যর্থতা থেকে, পশ্চিমবঙ্গে বিনিয়োগ আনতে সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া রাজ্যকে ঋণগ্রস্ত করে ফেলা, এই সমস্ত ইস্যু থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য এই সমস্ত সিদ্ধান্ত বেছে নেওয়া হয়েছে। 2024 সালে মোটামুটি বিশ্রাম নিচ্ছে। পাখির চোখ 24, 21-এই দরজা তুঙ্গে। নিউজ 18 বাংলা। বেশ কয়েকটা পয়েন্ট উঠে হলো। আমি শুরুতে সন্দীপার কাছে আসি। রাহুল গান্ধী পারলেন না, মমতাই একমাত্র মুখ। না, অধীরবাবু যে কথাটি বললেন পিউদি, যে প্রত্যেকটা রাজনৈতিক দল তার নেতা নেত্রীদের তো প্রমোট তো করবে। আর জাগো বাংলা তো আমরা জানি যে জাগো বাংলা তৃণমূলের
মানে মুখপাত্র। হ্যাঁ, তো এবার ব্যাপারটা হচ্ছে তৃণমূলের কথায় যদি আসি, সেখানে দ্বিচারিতা কথাটি যে কথাটি অধীরবাবু উল্লেখ করেন সেটি একদম স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি। আরেকটা কথা যেটা বলতে চাইবো তৃণমূলের ব্যাপারে, যে পশ্চিমবঙ্গের বাইরে বাকি রাজ্যগুলোতে নোটাও লজ্জা পাবে তৃণমূলের রেজাল্ট দেখে, ফলাফল দেখে। তো সেই হিসেবে একটু মাথায় একটু জিনিসগুলো রেখে কথাগুলো বলতে হয়, লিখতে হয়। একটু ম্যাচিওর্ড পলিটিক্সের দিকে যাচ্ছি তো আমরা ধীরে ধীরে। বাংলার রাজনীতি, মানে বাংলার রাজনীতি তো সবসময় গোটা দেশ গোটা বিশ্ব বাংলার রাজনীতির দিকে তাকিয়ে থাকে আমরা জানি, কিন্তু তৃণমূল দলটিকেও একটু ম্যাচিওর্ড পলিটিক্সের দিকে যেতে হবে। বেশ, বিশ্বজিৎ দা, একই সঙ্গে প্রশ্ন, অধীরবাবু যা বলেছেন এটা বিজেপি সুবিধা করে দিচ্ছে তৃণমূল। 2014 সাল থেকে আমরা বারে বারে দেখেছি যে রাহুল গান্ধী মোদির বিকল্প মুখ হিসাবে নিজেকে তুলে ধরতে সম্পূর্ণ রকম ব্যর্থ, সে লোকসভা নির্বাচনেই হোক বা বিধানসভা নির্বাচনগুলোতেই হোক। এবং আমরা তারপরে দেখলাম যে যেই নির্বাচনের দিকে সারা ভারতবর্ষের মানুষ তাকিয়েছিল সেটা হচ্ছে বাংলার নির্বাচন, যখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে দলে দলে বিজেপি নেতারা এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচার করেছিল, যখন বাংলার মানুষ তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিয়েছিল, তখন কিন্তু দেখা গেল যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করলো। না না, বাংলার মানুষ তো করেছেন, কোনো সন্দেহ নেই। বিশ্বজিৎ দা, প্রশ্ন হচ্ছে সর্বভারতীয় স্তরে, প্রশ্ন সর্বভারতীয় স্তরে। আমার কথাটা শেষ করতে দিন, এবং তারপরে সারা ভারতবর্ষের মানুষ মনে করলো যে রাহুল গান্ধী না, এখন একমাত্র মুখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ রাহুল গান্ধী বারবার চেষ্টা করেও 2014 থেকে, আমি তো বারবার বলছি 2014 থেকে বারবার চেষ্টা করেও না, রাহুল গান্ধী নির্বাচন বলুন ধরে নিলেও মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প মুখ, এটার কারণ কি? আমি আসবো বিশ্বজিৎ দা। সম্বিত, কোথাও কি মনে হচ্ছে যে তিনি একটা এবল লিডারশিপ দিতে পারেন, সেই কোয়ালিটিটা রয়েছে তার মধ্যে? সম্বিত, হ্যাঁ দেখুন, এটা ঠিকই যে রাহুল গান্ধী দুবার চেষ্টা করেছেন এবং তিনি ব্যর্থ হয়েছেন, এবং এখন কংগ্রেসের যেরকম অবস্থা জাতীয় স্তরে তাতে খুব একটা উদ্যোগ চোখে পড়ছে না। মাঝে মাঝে রাহুল গান্ধীরা ভেসে ওঠেন, কিন্তু তারপরে আবার হঠাৎ করে স্থিমিত হয়ে যান। সেই জায়গাটা নেওয়ার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, এটা খুবই স্পষ্ট ব্যাপার। এবং 2021 নির্বাচনে জেতার পর সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখে বলছেন না, তিনি বারবার বলছেন আমি সৈনিক হতে রাজি আছি, আমি সবার পিছনে থাকবো, কিন্তু আসল তিনি তার নিজেরও উচ্চাকাঙ্ক্ষা আছে এবং সেটা অস্বাভাবিক কিছু নয়। একজন নেত্রী, তিনি একজন জাতীয় স্তরের একজন নেতা, প্রধানমন্ত্রীর মতো একজন, তিনি পুরো নির্বাচনে নেতৃত্ব দিলেন পশ্চিমবঙ্গে এবং তার দলকে যিনি হারালেন, তিনি অবশ্যই আমার একটা নির্দিষ্ট প্রশ্ন, ধরুন নিশ্চয়ই আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লি গেলেন এই লাস্ট টাইম, অন্যান্য দল, সেটা আঞ্চলিক হোক, অন্য রাজ্যের হোক বা কোনো জাতীয় দলের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকসেপ্টেন্স নিয়ে কোনো প্রশ্ন নেই। তারা সকলেই মনে করেন মমতা খুব এবল, কিন্তু যাদের ভোটে জিতে আসতে হবে তাদের কাছে অ্যাকসেপ্টেন্স কি হতে পারে বলে আপনার মনে হয় অ্যানালিস্ট হিসেবে? দেখুন, পশ্চিমবঙ্গে তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে, কিন্তু তার শুধু পশ্চিমবঙ্গের 42টা, আমি ধরেই নিলাম তর্কের খাতিরে যে 42টা সিট তিনি জিতবেন, কিন্তু শুধু 42টা আসন নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী হওয়া তো সম্ভব নয়। অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে এবং বিজেপিকে খুব খারাপ ফল করতে হবে, এবং কংগ্রেসকে কোনো জায়গায় একটা ঠিকঠাক ফল করতে হবে যার মাধ্যমে বিরোধী একটা জোট তৈরি হতে পারে। এবার অন্যদিকে এটাও দেখতে হবে আপনাকে যে গ্রহণযোগ্যতা মানুষের কাছে তৈরি করা ঠিক আছে, সেটা একটা ন্যারেটিভ না হয় তৈরি করলেন, কিন্তু তার প্রার্থীরা তো জিতে আসতে পারবেন না, তার প্রার্থীরা তামিলনাড়ু থেকে জিতে আসবেন না, তার প্রার্থীরা তেলেঙ্গানা থেকে জিতে আসবেন না। সেখানে দেখতে হবে যে আঞ্চলিক দলের নেতাদের তাদের কাছে কতটা গ্রহণযোগ্য মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠতে পারবে, এবং সেই চেষ্টাটাই হচ্ছে। প্রথম নামটাই যেটা আমার মনে আছে শরদ পাওয়ারের কি উচ্চাকাঙ্ক্ষা নেই প্রধানমন্ত্রী হওয়ার? তিনি কি এটার জন্য ঝাঁপিয়ে পড়বেন না? অন্যদিকে রাহুল গান্ধী কি নেই, আমার প্রশ্ন এটা, এই প্রশ্নের উত্তর কিন্তু সত্যি কারোর কাছে জানা নেই। অবশ্যই উচ্চাকাঙ্ক্ষা, ব্যক্তিগত অ্যাসপিরেশন, প্রধানমন্ত্রীর কুর্সির দিকে তাকিয়ে এগোনো, এটা অস্বাভাবিক নয়, কিন্তু শেষ পর্যন্ত কি শেপে দাঁড়ায় আমাদের দেখতেই হবে। তবে সীতারাম ইয়েচুরি খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট করেছেন, তিনি বলে দিয়েছেন ভোট শেষ, জোট শেষ। জোট হয়েছিল, সংযুক্ত মোর্চা হয়েছিল, ভোটের কথা মাথায় রেখে। সৃজীব আসেন আমার কাছে আমার সঙ্গে অতিথি হিসেবে উত্তর দেওয়ার জন্য, আপনাদের দেখাবো সীতারাম ইয়েচুরির বক্তব্য একটা ছোট্ট ব্রেকের পর। কোথাও যাবেন না।